হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দীর্ঘ পর্যায় সারণী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, তো তোমরা এটা জানো যে পর্যায় সারণী সম্পর্কিত লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে মেন্ডেলিফের পর্যায় সারণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সাথে সাথে দীর্ঘ পর্যায় সারণীর সূত্রপাত সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? এবং সেখানে কি বলেছিলাম যে বিজ্ঞানী হেনরি মোজলে, এই বিজ্ঞানী মোজলে তিনি কিনা 1913 থেকে 14 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন মৌলের পরমাণুর এক্স রশ্মি বর্ণালী পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছিলেন যে পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। ওকে, এবং তার ফলে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায়সূত্রের সংশোধন ঘটানো হলো এবং সেখান থেকে কি তৈরি হলো? আধুনিক পর্যায়সূত্র। এই আধুনিক পর্যায়সূত্রের অনুসরণে বিজ্ঞানী নিলস বোর তিনি কি করলেন? এই দীর্ঘ পর্যায় সারণী তৈরি করলেন। ওকে, তো চলো খুব বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে, তো দেখো আজকে নতুন টপিক শুরু করার আগে এটা এই একটা কথা বলি যে যারা যারা এই পর্যায় সারণী সম্পর্কিত লাস্ট টপিকটা এখনো দেখোনি, অর্থাৎ লাস্ট টপিকের ভিডিওটা এখনো দেখোনি, তাদের জন্য এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, তোমরা সময় মতো দেখে নিও। ক্লিয়ার? তো চলো এবার আলোচনা শুরু করা যাক দীর্ঘ পর্যায় সারণী সম্পর্কে। প্রথমেই বলি এই দীর্ঘ পর্যায় সারণী দেখতে কেমন ছিল। এই দীর্ঘ পর্যায় সারণী দেখতে এই রকমের ছিল, যেরকমটা এখন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ওকে, তো চলো এই পর্যায় সারণীকে এবার আমরা বোর্ডের মধ্যে লিখে এবং এঁকে এই ডিটেলস সম্বন্ধে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? এই যে দীর্ঘ পর্যায় সারণী, এই দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী আছে কটা? 18টা, এবং পর্যায় আছে 7টা। বোঝা গেল? অর্থাৎ 18টা শ্রেণী এবং 7টা পর্যায় বর্তমান আছে। আমরা তাহলে সেই অনুযায়ী এবার এই দীর্ঘ পর্যায় সারণীটাকে একটু রাফলি এঁকে নিই, যাতে আমার তোমাদেরকে বোঝাতে সুবিধা এবং তোমাদের বুঝতেও সুবিধা হয়। ওকে, তো দেখো কি বললাম, কটা শ্রেণী আছে? 18টা। তাহলে আঁকি, লিখে নিই 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবেই কত পর্যন্ত হবে? 18 পর্যন্ত হবে নিশ্চয়ই। এই হলো 18টা শ্রেণী। ঠিক আছে, এবার 18টা শ্রেণী সম্পর্কে তো আলোচনা হবে, তার সাথে সাথে আর কি বললাম, 7টা পর্যায়ও তো আছে। তাহলে সেই 7টা পর্যায়ে লিখে নিই। 7টা পর্যায় কি কি? 1 2 3 4 5 6 7। তো দেখো এই যে দীর্ঘ পর্যায় সারণী, এই পর্যায় সারণীটা মেন্ডেলিফের যে মূল পর্যায় সারণী ছিল সেই পর্যায় সারণী থেকে কিন্তু অনেকটাই আলাদা, কারণ এটা হচ্ছে একটা মডিফাইড পর্যায় সারণী। এবং এই পর্যায় সারণীতে তুলনামূলকভাবে মৌলের সংখ্যাও অনেক অনেক বেশি, কারণ মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা কি পড়েছিলাম যে সেখানে শুধুমাত্র 63টা মৌল ছিল, কিন্তু এখানে 118টা মৌল বর্তমান। বোঝা গেল? তো দেখো এই হলো দীর্ঘ পর্যায় সারণী। এর মধ্যে এখন মৌলগুলো লিখিনি, ঠিক আছে? এবং এর সাথে আরেকটা ছক এঁকে দিই, সেগুলো নিচে দুটো সারি বর্তমান সেখানে আর কি। এবং এই দুটো সারি কি বা কি জন্যই বা নিচে এই দুটো সারি এলো সেটা সম্বন্ধে আলোচনা করবো আমরা। ওকে, তো দেখো এবার শুরু করি। প্রথমে কয়েকটা মৌলের নাম লিখি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। তারপরে কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। বোঝা গেল? এবার এই 20টা মৌল আমি কেন লিখলাম, তার কারণ মাধ্যমিক পর্যন্ত এই 20টা মৌলই কিন্তু মুখস্থ রাখার প্রয়োজন আছে পরীক্ষার জন্য। ওকে, এবং যত হায়ার ক্লাসে উঠবে
অর্থাৎ হায়ার স্টাডিজের ক্ষেত্রে তখন এই 20টা বাদ দিয়েও আরো বেশি মৌল মুখস্থ রাখতে হয়, ঠিক আছে, তাদের নাম মুখস্থ রাখতে হয় আর কি। তো এবার দেখো এখানে প্রথমে আলোচনাটা শুরু করি গ্রুপ 1 এবং গ্রুপ 2 নিয়ে। এই প্রথমে গ্রুপ 1 এবং 2 কে কি বলা হয়? এস ব্লক বলা হয়। কি বলা হয়? এস ব্লক। এই এস ব্লকের মৌলগুলোকে বলা হয় এস ব্লক এলিমেন্টস বা এস ব্লক মৌল। ক্লিয়ার? তারপরে দেখো শেষের দিকে আসি, গ্রুপ 13 থেকে 18 এই কটা গ্রুপকে বা শ্রেণীকে বলা হয় পি ব্লক এবং এর মৌলগুলোকে বলা হয় পি ব্লক এলিমেন্টস, তাই তো, বা পি ব্লক মৌল। এরপর কি বাকি রয়ে গেল মাঝখানে? বাকি রয়ে গেছে দেখো গ্রুপ 3 থেকে 12, অর্থাৎ 3 থেকে 12 নম্বর শ্রেণী, এদেরকে বলা হয় ডি ব্লক এবং এদের মৌলগুলোকে ডি ব্লক এলিমেন্টস। এবং এর সাথে আরেকটা ব্লক আছে, সেগুলো কি? এই দেখো নিচে এই দুটো সারি মিলিয়ে, এই দুটো সারিকে বলা হয় এফ ব্লক। কি বলা হয়? এফ ব্লক। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এই এফ ব্লকটা কোথা থেকে এলো এবং কেনই বা এলো, তাই তো? এবার প্রথমে বলি কোথা থেকে এলো। যদি বলি তাহলে তার উত্তর হবে, দেখো এখানে হচ্ছে গ্রুপ 3। তো চলো এটা আরেকটু এই জায়গাগুলো এঁকে নিই, তাহলে আরেকটু ক্লিয়ারলি বোঝাতে পারবো। হলো, দেখো এবার বোঝাই। এফ ব্লক আসার কারণ হচ্ছে গ্রুপ 3 থেকে। এই গ্রুপ 3 এর 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাম নামে একটা মৌল বর্তমান, যার পরমাণু ক্রমাঙ্ক হলো 57। এবার কি বলা হচ্ছে, এই ল্যান্থানামের মতনই একই ধর্ম বিশিষ্ট আরো 14টা মৌল বর্তমান, যেই মৌলগুলোকে কোথায় রাখা হয়? এই প্রথম সারিতে রাখা হয়। যেগুলো কি কি? মানে এই 14টা মৌলের প্রথম মৌলটা হচ্ছে সিরিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক হলো 18। সেখান থেকে শুরু করে সিরিয়াম থেকে শেষ মৌল হলো লুটেশিয়াম, 71। বোঝা গেল? অর্থাৎ সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌল আছে যারা এই প্রথম সারিতে স্থান পায় এবং এই প্রথম সারির মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইড মৌল। কি বলা হয়? ল্যান্থানাইড মৌল। ক্লিয়ার? এইবার আসি দ্বিতীয় সারির কথায়। দ্বিতীয় সারি কোথা থেকে এলো? দেখো ওই আবার একই গ্রুপ 3 তে যাও। এই গ্রুপ 3-ই 7 নম্বর পর্যায়ে, অর্থাৎ 6-এর পরেই আছে 7 নম্বর পর্যায়ে। এই 7 নম্বর পর্যায়ে আরেকটা মৌল আছে, সেটাকে বলা হয় অ্যাক্টিনিয়াম। তার পরমাণু ক্রমাঙ্ক হলো 89। বলা হচ্ছে যে এই অ্যাক্টিনিয়ামের মতনই কিনা আরো 14টা মৌল বর্তমান, অর্থাৎ একই ধর্মের, সেই 14টা মৌলকে কি করা হয়? এই দ্বিতীয় সারির মধ্যে রাখা হয়। যেগুলো কি? এই 14টা মৌলের প্রথম মৌল হলো থোরিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক হলো 90। এই থোরিয়াম থেকে শেষ মৌল হলো লরেন্সিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক 103। এই থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টা মৌল কিনা এই দ্বিতীয় সারিতে অবস্থান করে থাকে এবং এই দ্বিতীয় সারির মৌলগুলোকে বলা হয় অ্যাক্টিনাইড মৌল। কি? অ্যাক্টিনাইড মৌল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা প্রশ্ন, কি বললাম যে এই দুটো সারিকে আলাদাই কেন রাখা হলো? এই পর্যায় সারণীর মানে এই পর্যায় সারণীর মধ্যেই তো রাখা, মানে রেখে দেওয়া উচিত ছিল, তাই তো? হ্যাঁ, এবং রাখাটা সম্ভব, তাই তো? এই জায়গাতে নিচে নিচে রাখা যেত, এইখানেতেও অ্যাক্টিনাইডের সাথে নিচে নিচেই তো রাখা যেত মেন পর্যায় সারণীর সাথে। কিন্তু রাখা এই কারণেই হয়নি যে যদি রাখা হতো তাহলে সেক্ষেত্রে পর্যায় সারণীটা অনেকটা লম্বা বা বড় হয়ে যেত, সেক্ষেত্রে অনেক অসুবিধা হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জন্য যাতে বিনা কারণে এই পর্যায় সারণীটা অনেকটা লম্বা বা বড় না হয়ে যায়, সেই জন্য এদের এই দুটো সারিকে আলাদাই রাখা হয়েছে। বুঝে গেল? তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এবার আসি একটা নতুন টপিকে। সেটা কি? যে আগে এই কয়েকটা মুছে নিই, তারপর আবার তোমাদেরকে নেক্সট টপিক সম্পর্কে আলোচনা করছি। দেখো এইখানে কি বলেছিলাম যে গ্রুপ 1, 2 এগুলো এস ব্লক আর গ্রুপ 13 to 18 পি ব্লক। তো এবার একসাথে বলি, এই গ্রুপ 1
2, 13, 14, 15, 16 and 17, 18 কিন্তু বাদ, 18টা নয়। এই 1, 2 এবং এইদিকে 13 থেকে 17, এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় কি মৌল? আদর্শ মৌল। আদর্শ বা আরেকটা নাম আছে, জানা হচ্ছে প্রতিনিধি মৌল। আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়, এবং একে ইংরেজিতে কি বলা হয়? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। কিন্তু আবার বলে দিই, মনে রাখবে গ্রুপ 18 কিন্তু এই আদর্শ বা প্রতিনিধি মৌলের অন্তর্ভুক্ত নয়। তাহলে ব্র্যাকেটে লিখে দিই 18 গ্রুপ বাদ। ক্লিয়ার? তো এই তো গেল সামনে 1, 2 এবং 13 to 17। এরপর আসি মাঝের গ্রুপ, মাঝের 3 থেকে 12, যেটাকে আমরা ডি ব্লক বলি। সেটার নাম কি? সেই গ্রুপের মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। কি বলা হয়? সন্ধিগত মৌল। এবার নিচে এফ ব্লক আছে, এই যে এটাতে এফ ব্লক বলেছিলাম প্রথম এবং দ্বিতীয় সারিকে। এই এফ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? বলা হয় আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। বোঝা গেল? তো দেখো, ইন শর্ট আরেকবার বলে দিই যে প্রথম গ্রুপ 1, 2, 13, 14, 15, 16 and 17, এই কয়েকটা গ্রুপের মৌলকে বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল। এর সাথে সাথে ডি ব্লক মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল, এবং নিচের দিকে এ ব্লকগুলোকে বলা হয় আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার দেখো, এই যে দীর্ঘ পর্যায় সারণী, এই দীর্ঘ পর্যায় সারণীর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পর্যায় এবং ইন্ডিভিজুয়াল শ্রেণী সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ওকে, তো প্রথমে আলোচনা শুরু করা যাক পর্যায়গুলো সম্পর্কে। ঠিক আছে? তো পর্যায় কটা আছে? পর্যায় আছে 7টা। তো এক এক করে আলোচনা করি। প্রথম পর্যায়েতে কটা এলিমেন্ট বা মৌল থাকে? 2টি। কি কি থাকে? হাইড্রোজেন এবং হিলিয়াম, তাই তো? এই পর্যায়কে কি বলা হয়? এই পর্যায়কে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। বোঝা গেল? এরপর কি আছে? পর্যায় নম্বর 2 এবং 3। 2 এবং 3-এতে দুটোতেই 8টি করে মৌল বর্তমান। 2-এতেও 8টি এবং 3-এতেও 8টি মৌল বর্তমান। ক্লিয়ার? এবং এই পর্যায় 2 এবং 3 এদের দুজনেরই একই রকমের নাম। প্রথম পর্যায়কে কি বলা হয়? 2 নম্বর পর্যায়টাকে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়, আর তৃতীয় পর্যায়কে বলা হয়ে থাকে দ্বিতীয় হ্রস্ব পর্যায়। দ্বিতীয় হ্রস্ব পর্যায়। দেখো, দুটোই তো হ্রস্ব পর্যায়। বুঝা গেল? তো আর কি কি বাকি আছে? পর্যায় নম্বর 4 এবং 5, এই দুটো নিয়ে আলোচনা করি এবার। পর্যায় নম্বর 4-এতে 18টি এবং 5-এতেও 18টি করেই মৌল বর্তমান। বুঝা গেল? তাহলে 4 নম্বর পর্যায়কে কি বলা হয়? প্রথম দীর্ঘ পর্যায়, এবং 5 নম্বর পর্যায়কে বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার আর কি বাকি আছে? 6 নম্বর আর লাস্ট 7 নম্বর। 6 নম্বর পর্যায়েতেও 32টি করে মৌল থাকে, এবং 7 নম্বরেতেও 32টি করে মৌল থাকার কথা। কিন্তু যেহেতু 7 নম্বর পর্যায়েতে 28টি মৌল বর্তমান আছে, সেই জন্য 7 নম্বর পর্যায়কে কি বলা হয়? মানে অর্থাৎ 7 নম্বর পর্যায় হলো অসম্পূর্ণ। কি? অসম্পূর্ণ 7 নম্বর পর্যায়। কিন্তু
কারণ এটা 28টা মৌল বর্তমান। তো দেখো এবার এই দুটো পর্যায়ের নাম কি? 6 নম্বর পর্যায়কে বলা হয় প্রথম অতি দীর্ঘ পর্যায়, এবং 7 নম্বর পর্যায়কে বলা হয় দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। আশা করি 7টা পর্যায় ডিটেল সম্বন্ধে তোমরা ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারলে। ওকে, তো এবার কি নিয়ে আলোচনা করব? এ তো গেল পর্যায় সম্পর্কে। এবার আলোচনা করব প্রত্যেকটা শ্রেণীর ডিটেল সম্পর্কে। ওকে, আমরা কি জানি শ্রেণী কটা আছে? 18টা, তাই তো? তো আগে লিখে নিই শ্রেণী কটা। শ্রেণী আছে 18টা, লিখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে 18 পর্যন্তই চলবে। দেখো প্রথম আলোচনা শুরু করি কি নিয়ে? গ্রুপ নম্বর 1, অর্থাৎ প্রথম শ্রেণী নিয়ে। গ্রুপ নম্বর 1। গ্রুপ নম্বর 1 কে কি বলা হয়? গ্রুপ নম্বর 1 কে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয়? ক্ষার ধাতু। এবার যদি জিজ্ঞাসা করে যে কেন বলা হয় গ্রুপ নম্বর 1 কে ক্ষার ধাতু, তার কারণ এদের অর্থাৎ এই গ্রুপের মৌলগুলো অক্সাইড ও হাইড্রক্সাইডগুলি কি হয়? তীব্র ক্ষার ধর্ম প্রদর্শন করে। ক্ষার ধর্ম প্রদর্শন করে, বুঝা গেল? অর্থাৎ এই গ্রুপে যা যা মৌল আছে সেই সবকটা মৌলের অক্সাইড এবং হাইড্রক্সাইড গুলো কি করে? ক্ষারের মতো আচরণ করে। ক্লিয়ার? তো এবার দেখি গ্রুপ 1 এ কি কি মৌল বর্তমান। সাধারণত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এই কয়েকটা মৌল বর্তমান, এবং তাদেরই মধ্যে ফ্রান্সিয়াম কিনা আবার তেজস্ক্রিয় মৌল। কি মৌল? তেজস্ক্রিয়। এটা কিন্তু মনে রাখবে। ক্লিয়ার হলো? এবার তোমাদের মনে একটা কোশ্চেন মানে জায়গাটাই স্বাভাবিক, যেখানে তো হাইড্রোজেনও তো বর্তমান থাকে, তাই তো? কিন্তু আমি হাইড্রোজেনটা এখানে অ্যাড করিনি, তার কারণ হাইড্রোজেনের অবস্থান কিন্তু বিতর্কিত। ঠিক আছে, সেই সম্পর্কে আমরা অবশ্যই পরে আলোচনা করব। তো এবার দেখো নেক্সট টপিকে আসি। এরই যে এই গ্রুপ 1, এই গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তাদের সকলেরই যোজ্যতা কিন্তু কত? যোজ্যতা হলো 1। তার কারণ কি? তার কারণ এই প্রত্যেকটা মৌলের সব থেকে বাইরের অর্থাৎ যোজ্যতা কক্ষে কিন্তু একটা করেই মৌল বর্তমান। যদি আমি একটা উদাহরণে ইলেকট্রন বিন্যাস করি তাহলে ক্লিয়ার হবে। যেমন যদি আমি নিই সোডিয়াম, সোডিয়াম কত? 11। অর্থাৎ সোডিয়ামের কি থাকবে? একটা নিউক্লিয়াস, প্রথম কক্ষে থাকে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে থাকে 8টা ইলেকট্রন। তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? এখানে কটা হলো? 10টা হয়ে গেছে। তাহলে শেষ কক্ষে থাকবে একটা ইলেকট্রন। দেখো বাকি কটা? একটা ইলেকট্রন। সেই কারণেই কি হয়? যোজ্যতাও 1 হয়। শুধুমাত্র সোডিয়ামের ক্ষেত্রেই না, সবকটা মৌলের ক্ষেত্রেই এই গ্রুপ 1 এর। আশা করি তোমরা গ্রুপ 1 ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এবার আলোচনা করা যাক গ্রুপ 2। গ্রুপ 2, এই গ্রুপ 2 এর মৌলগুলো সবাই কিন্তু অধিক সক্রিয় মৌল, গ্রুপ 1 এরই মতন। ঠিক আছে, এই গ্রুপ 2, গ্রুপ 2 কে কি বলা হয়? এই গ্রুপ 2 কে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওকে, আগে এদের এই গ্রুপ 2 এর মৌলগুলো কি কি সেগুলো আগে লিখে নিই। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। ক্লিয়ার হলো? এই কয়েকটা মৌল হলো গ্রুপ 2 এর মৌল। এবার এই মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা মৌল কেন বলা হয়, তার কারণ লিখে দিই যে এদের অক্সাইডগুলি কোথায় পাওয়া যায়? ভূত্বকে পাওয়া যায় এবং হাইড্রোক্সাইডগুলি কি করে? ক্ষার ধর্ম প্রদর্শন করে। ক্ষার ধর্ম প্রদর্শন করে। ক্লিয়ার? অর্থাৎ এই কথা থেকেই বোঝা যাবে। দেখো এই যে অক্সাইডগুলো কোথায় পাওয়া যায়? ভূত্বকের কারণে এই মৃত্তিকা কথাটা আছে। এবং এদের হাইড্রোক্সাইডগুলো কোথায় থাকে? হাইড্রোক্সাইডগুলো কি করে? ক্ষার ধর্ম প্রদর্শন করে, সেই জন্য এদেরকে ক্ষারীয় বলা হয় থাকে। অর্থাৎ একসাথে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয় কাদেরকে? এই গ্রুপ 2 এর সবকটা মৌলগুলোকে। ক্লিয়ার? এবার এই সবকটা মৌলের যোজ্যতা কত? যোজ্যতা হলো 2। তার কারণ কি? আশা করি তোমরা এবার বুঝে গেছো। তার কারণ এই প্রত্যেকটা মৌলের সব থেকে বাইরের কক্ষে কটা ইলেকট্রন বর্তমান? 2টো করে ইলেকট্রন বর্তমান। সেই কারণেই এই গ্রুপ 2 এর সবকটা মৌলের যোজ্যতা হয় 2। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার কি নিয়ে আলোচনা হবে? এবার আলোচনা হবে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত, তাই তো? গ্রুপ 3 থেকে গ্রুপ 12 বা 12। এবার বলবো তাহলে ইন্ডিভিজুয়াল হলো কোথায়? একসাথে করার একটাই কারণ গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে কটা গ্রুপের মানে যা যা মৌলগুলো আছে তাদের সকলেরই ধর্ম একই বা সেম। সেই কারণে এই গ্রুপ 3 to 12 এদেরকে বলা হয় কি? সন্ধিগত মৌল বলা হয়, তাই তো? সন্ধিগত মৌল। এবার প্রথমে বলি এই গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলোকে সন্ধিগত মৌল বলার কারণটা কি? এদের কারণ একটাই যে দেখো এই জায়গাটাকে যদি আমি একটু নিচে আঁকি, প্রথমে মাঝে আছে সন্ধিগত মৌল, তার বাঁ দিকে আছে গ্রুপ 1 এবং 2, ঠিক আছে তো? আর ডান দিকে কি আছে? গ্রুপ 13 থেকে 18। এই বাঁ দিকে যারা আছে মানে যে গ্রুপগুলো তারা হয় কি? তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক অর্থাৎ পজিটিভ। এবং ডান দিকে যারা আছে তারা হয় তড়িৎ ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ। এবার সন্ধিগত মৌল কি করে, অর্থাৎ সন্ধিগত মৌলের কাজ কি? এই তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে এই মৌলগুলো সংযোগ সূত্র ঘটায় সন্ধিগত মৌল। সেই কারণেই এদের নাম সন্ধিগত মৌল হয়েছে। বোঝা গেল? অর্থাৎ এই মাঝের মৌলগুলো অর্থাৎ 3 থেকে 12 গ্রুপের যে মৌলগুলো আছে তারা ডান দিক এবং বাঁ দিক এদের দুজনের সংযোগ সূত্র ঘটাচ্ছে, সেই কারণে। আশা করি বুঝতে পারলে। এবারে এর কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি যে এদের বৈশিষ্ট্যগুলো কি। প্রথমেই হলো এদের সব মৌলগুলোই কি? কঠিন হয়, সব কটা মৌলই। কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো Hg বা মার্কারি। মার্কারি হলো একটা তরল পদার্থ। কি? তরল। অর্থাৎ পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসতে পারে যে একটি তরল সন্ধিগত মৌলের উদাহরণ দাও, তখন তোমাদের উত্তর লিখতে হবে মার্কারি। কারণ মার্কারি বাদ দিয়ে বাকি সবাই কি? সবাই তো কঠিন পদার্থ সন্ধিগত মৌলের, সেই কারণে। এবার আরেকটা বৈশিষ্ট্য কি? যে এই সন্ধিগত মৌলের বেশিরভাগ মৌলই কি করে? পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ যোজ্যতা চেঞ্জ ঘটায় আর কি।
3 নম্বর, এই মৌলগুলো রঙিন জটিল যৌগ গঠন করতে পারে, জটিল যৌগ গঠন করে। ওকে, তো আশা করি এই কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়ে গেল। ওকে, তো এবার দেখো এই সন্ধিগত মৌলের যে গ্রুপগুলো আছে তাদের মাঝে আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে গ্রুপ 11। এটা সম্পর্কে একটু বলে দিই। এই গ্রুপ 11-এ 3টে মৌল আছে উপরের দিকে, সেগুলো হচ্ছে কপার, সিলভার এবং গোল্ড। এরকম ভাবেই পরপর আছে। তার এই যে 3টে মৌল অর্থাৎ কপার, সিলভার, গোল্ড মানে কি, তামা, রূপা এবং সোনা, এদেরকে একসাথে বলা হয় মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু বা আরেকটা নাম আছে বর ধাতু। ক্লিয়ার? তো এই ছিল সন্ধিগত মৌলর ডিটেলস। আশা করি বোঝা গেছে। এবার কি গ্রুপ আছে? এবার আছে গ্রুপ 13। এবার আলোচনা হোক গ্রুপ 13 নিয়ে। গ্রুপ 13 কে কি বলা হয়? গ্রুপ 13 কে বলা হয় বোরন পরিবার। বোরন পরিবার বলা হয়। এদের মৌলগুলো কি কি এখানে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। যেহেতু এই গ্রুপের প্রথম মৌল হচ্ছে বোরন, সেই জন্যই এই গ্রুপকে কি বলা হয়? বোরন পরিবার বলা হয়ে থাকে। বোঝা গেল? এবার গ্রুপ 14। গ্রুপ 14 দেখি। গ্রুপ 14 কে কি বলা হয়? কার্বন পরিবার। কার্বন পরিবার অর্থাৎ তার মানে কি, নিশ্চয়ই এই গ্রুপের প্রথম মৌল নিশ্চয়ই কার্বন হবে, সেই জন্য কি কার্বন পরিবার বলা হচ্ছে। তো চলো দেখি মৌলগুলো লিখে নিই কি কি। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তবে কি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। টিন, লেড, সরি, এই 5টা মৌলই হলো কার্বন পরিবারের সদস্য। এরপর কি কি বাকি আছে? ধরো 13 আর 14, এই দুটি হয়ে গেল। এবার আছে গ্রুপ 15। গ্রুপ 15 কে সাধারণত কি বলা হয়? নাইট্রোজেন পরিবার বলা হয়। কি? নাইট্রোজেন পরিবার, বা এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় নিকটোজেন। নিকটোজেন। ক্লিয়ার? এবার প্রথমেই বলি যে এই গ্রুপের নাম নিকটোজেন কেন। তার কারণ নিকটোজেন কথার অর্থ হলো শ্বাসরোধকারী। অর্থাৎ এই গ্রুপের যে মৌলগুলো আছে তারা সবাই শ্বাসরোধকারী গ্যাস তৈরি করতে সক্ষম। ওকে, তো গ্রুপের মৌলগুলো কি কি সেগুলো লিখে নিই। কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। এই হলো এই গ্রুপের মৌল। এরা কি করে? শ্বাসরোধকারী গ্যাস তৈরি করতে পারে, সেই জন্যই নিকটোজেন বলা হয়ে থাকে গ্রুপ 15 কে। ক্লিয়ার? তো এরপর আছে কি? গ্রুপ 16। তো এবার গ্রুপ 16 সম্পর্কে আলোচনা করা যাক। 16 গ্রুপ 16 কে কি বলা হয়? বলা হয় চ্যালকোজেন। সেটা আবার কি? চ্যালকোজেন বলার কারণ হলো এটাই যে এই গ্রুপের মৌলগুলো যারা আছে তারা সবাই কি তৈরি করতে পারে? আকরিক গঠনকারী মৌল এরা সবাই। অর্থাৎ এদের যে এই যে মৌলগুলো থাকবে, অর্থাৎ যদি মৌলগুলো আগে লিখে নিই, গ্রুপ 16-এ কি কি আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম। এই কটা মৌলর বেশিরভাগই কি হয়? এরা
এরা অক্সাইড ও সালফাইডের আকরিক রূপে অবস্থান করে। কি রূপে? আকরিক রূপে অবস্থান করে। যদি আরেকটু ক্লিয়ারলি বলি তো এই যে কটা মৌল আছে তাদের অক্সাইড এবং সালফাইড গুলো কিভাবে থাকে? আকরিক, মানে আকরিক অবস্থাতেই পাওয়া যায় তাদেরকে। সেই জন্য এই গ্রুপের মৌলগুলোকে আকরিক গঠনকারী মৌল বা চ্যালকোজেন বলা হয়ে থাকে। বোঝা গেল? তো এরপর কি আছে দেখো, আর দুটো গ্রুপ বাকি আছে শুধুমাত্র। প্রথমে কি? গ্রুপ 17, গ্রুপ 17 দেখি, গ্রুপ 17 এদেরকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। হ্যালোজেন। এবার হ্যালোজেন কথার অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদক। অর্থাৎ সোজা ভাষায় এরা কি সামুদ্রিক লবণ উৎপাদন করতে পারে। ওকে, তো দেখো এই গ্রুপের মৌলগুলো কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। ওকে, তো এবার একটা দিদি উদাহরণ দিয়ে বোঝাই। যেমন আমরা কি জানি, খাদ্য লবণের নাম শুনেছি নিশ্চয়ই, তাই তো? এই যে খাদ্য লবণের সংকেত কি? NaCl। দেখো এই খাদ্য লবণ বা লবণের মধ্যে কি বর্তমান? হ্যালোজেন মৌল বর্তমান। তো এটা শুধুমাত্র বোঝানোর জন্য বললাম তোমাদেরকে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এইখানে যে যে মৌলগুলো আছে, অর্থাৎ গ্রুপ 17 যে যে মৌলগুলো আছে, তারা কোনো না কোনো রকম লবণ তৈরি করতে সাহায্য করে। ক্লিয়ার? তো এবার আসি লাস্ট গ্রুপের আলোচনায়, গ্রুপ নম্বর 18। গ্রুপ 18, গ্রুপ 18 এর মৌলগুলোকে কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল, এদের আরেকটা নাম আছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস। এবার তোমাদের মনে এই প্রশ্নটাই জাগবে, যেদেরকে নোবেল গ্যাস কেন বলা হয়? তার একটাই কারণ যে দেখো, প্রথমে একটু এটাকে বোঝাই যে এই গ্রুপে যে যে মৌলগুলো আছে তাদের সকলের সব থেকে বাইরের কক্ষে, অর্থাৎ যোজ্যতা কক্ষে কটা করে? 8টি করে ইলেকট্রন বর্তমান, সব থেকে বাইরের কক্ষে আর কি। এবার 8টা করে ইলেকট্রন যদি বাইরের কক্ষে থাকে, তাহলে আমরা কি জানি যে কোনো মৌলের বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে, তাহলে সেই মৌলগুলো কিনা কি হয়? সুস্থিত হয়। সুস্থিত অর্থাৎ স্টেবল হয়। এবার যদি কোনো মৌল স্টেবল হয় বা সুস্থিত হয়ে যায়, সে কি আর সাধারণত অন্য কোনো মৌলের সাথে যুক্ত, মানে বিক্রিয়া করতে চাইবে? নিশ্চয়ই চাইবে না। সেই জন্য কি হয়, যেহেতু এই 18 নম্বর গ্রুপের মৌলগুলো বিক্রিয়া করতে চায় না, সেই জন্য এই মৌলগুলোকে কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো? এবং হ্যাঁ, আরেকটা কথা বলি, এই গ্রুপে যে কটা মৌল আছে তারা প্রত্যেকেই কিন্তু গ্যাস, কেউই কঠিন নয়, কঠিন বা তরল নয়। ক্লিয়ার? এবার দেখো এই গ্রুপের মৌলগুলো কি কি লিখে নি। কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখানে রেডন কিন্তু আবার তেজস্ক্রিয় মৌল, এটা মনে রাখবে, তেজস্ক্রিয় মৌল। ক্লিয়ার? তো এখানে তোমাদেরকে আরেকটা কথা বলি যে দেখো, এইমাত্র বললাম না যে এদের বাইরের পক্ষে 8টা ইলেকট্রন থাকার কারণে এরা সুস্থিত হয়ে যায়, তাই কারোর সাথে বিক্রিয়া করে না, সেজন্য নোবেল গ্যাস বলে। কিন্তু এখানে দুটো ব্যতিক্রম আছে। এখানে দেখো ক্রিপ্টন এবং জেনন, কে ক্রিপ্টন এবং জেনন, এরা কিছু কিছু ক্ষেত্রে কি করে? বিক্রিয়া করে থাকে। অর্থাৎ নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে গিয়ে বিক্রিয়া করে ফেলে কিছু কিছু ক্ষেত্রে। ওকে, সেই কারণে এদেরকে ব্যতিক্রম বলা হয়ে থাকে। কিন্তু সাধারণত কি হয়? এরা নিষ্ক্রিয় হয়ে থাকে, সেজন্য এদেরকে নিষ্ক্রিয় মৌলও বলা হয়। বুঝে গেল? এবং আরেকটা কথা বলি, এদের যোজ্যতা কত? এদের যোজ্যতা হলো 0। ওকে।